নির্বাচনের পরে সংঘর্ষ অথবা নির্বাচনের আগে সাংঘর্ষিক অবস্থান, এখানে কোনো সাংঘর্ষিক অবস্থান নাই, এখানে প্রতিদ্বন্দ্বিতার অবস্থান রয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতা তো সঠিক। আপনি কি এটা মানবেন? ধরেন অলিম্পিকে দৌড় হচ্ছে, ওখানে 8 জন লোক দৌড়াচ্ছে, তারপরে যে দৌড়ে জিতলো সে বললো আসেন আমরা সবাই মিলে প্রাইজগুলো ভাগাভাগি করে নিই। ভাগাভাগি করে নিই, 3টা পুরস্কার আছে, আমরা 8 জনে ভাগাভাগি করব। তারপর ওনারা ভাগাভাগি করলেন, কেউ নিলেন প্রাইজের তলাটা, কেউ নিলেন প্রাইজের উপরেরটা, কেউ নিলেন ওই যে ভিক্টোরি স্ট্যান্ডটা, ওইটা নিয়ে বাড়িতে গেলেন, তাই না? কিন্তু এইভাবে তো গণতন্ত্র হয় না। গণতন্ত্র হবেই একটা দল শাসনভার গ্রহণ করবে এবং দেশে দায়িত্ব গ্রহণ করবে, সে ভালো আচরণ করবে, সঠিকভাবে দেশ পরিচালনা করবে, না পারলে 5 বছর হোক 3 বছর হোক, যখন জনগণ তাকে যেতে বলবে চলে যাবে। মধ্যবর্তী নির্বাচন হয় না, ব্যর্থ হলে কোনো দল মধ্যবর্তী নির্বাচন হবে, নির্বাচন হবে। এবং এই যে ঐক্যের সরকার হচ্ছে সম্পূর্ণভাবে নির্বাচনের যে এসেন্স বা নির্বাচনের যে যে মূল চেতনা সেটার বিপরীতে যায়। তাহলে তো নির্বাচন করার কোনো দরকার নেই। আসলে আমরা সবাই মিলে একটা মিটিংয়ে বসে যেভাবে উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন সেভাবে সরকার তৈরি করে ফেলেন। অযথা এত রাষ্ট্রে খরচ করার দরকার কি? কোনো দরকার নেই। এইবার আসেন, এই যে 12-13 দল 14-15 দল এক জায়গায় হচ্ছে, দুই দিকেই বৃহৎ 2টা দল ছাড়া আর দলগুলি কয়টা আসন পেয়েছে জীবনে? এরা জীবনেও নির্বাচনে জিতে নেই। এখন এদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করার জন্য জনগণ ভোট দিবে কি কারণে? কি জন্য? জনগণ যে জোট সংখ্যাগরিষ্ঠ ভোট পাবে, যদি পান তারপর সরকার গঠন করবেন। কিন্তু আলটিমেটলি যদি এইভাবে হয় ঐক্যের সরকার তৈরি করবে, তাহলে যে ছোট মোটো যেগুলো আছে সেগুলো এসে একটা সিট জিতে এসে বলবে আমি মন্ত্রী চাই, আমি তো জোটে ছিলাম। আমি মনে করি এটাও ঠিক হবে না। কোনো একটা দলকে দায়িত্ব গ্রহণ করতে হবে বাংলাদেশ চালানোর জন্য, অথবা কোনো একটি নির্দিষ্ট জোটকে, এবং তাদেরকে প্রমাণ করতে হবে তাদের দক্ষতা, মেধা এবং যোগ্যতা। না হলে আমরা সারা জীবন বসে থাকবো, কবে এই ভাগাভাগি শেষ হবে, তারপরে আমরা প্রকৃত অর্থে ভালো স্টেটসম্যান পাবো, মেধাবী শাসক পাবো, দলীয়করণ চায় না কিন্তু মেধাকে চায় এমন সরকার পাবো। এইবার আসেন, আরেকটা মজার কথা আমরা একটু আগে শুনেছি, বিএনপি আর জামাতের যে ঐক্য হয়েছিল এটা নাকি আওয়ামী লীগ ছিল বলে হয়েছিল, মানে আওয়ামী লীগ না থাকলে এই ঐক্যের দরকার ছিল না। তার মানে এটা আদর্শিক ছিল না, ওইটা আওয়ামী লীগ ঠেকানোর ঐক্য ছিল। আবার এখন যে ঐক্য হচ্ছে, অবশ্যই উনি স্বীকার করেছেন, তাহলে এখন যে ঐক্য হচ্ছে সেটা আবার বলছে এটা নির্বাচনের ঐক্য, এটাও কিন্তু আসলে আদর্শিক ঐক্য না। তার মানে জামাত কখনোই আদর্শিক ঐক্য করে না, সবসময় নির্বাচনে জেতার জন্য, এরে ঠেকানোর জন্য, ওরে ঠেকানোর জন্য ঐক্য করে। এটা তো আমরা আশা করি না। যে দলের শেষে সুন্দরভাবে জামাতে ইসলাম আছে, এত চমৎকার যাদের ব্যবহার, প্রত্যেকটা লোক সৎ বলে আমরা মনে করি, তাই না? এবং তাদের একটা সততা নিষ্ঠার প্রতি তাদের একটা দলীয় একটা অবস্থান রয়েছে। যাদেরকে তারা দলে নিয়েছেন জোটে, তাদের কি সততা নিশ্চিদ্র? শহীদ ওসমান হাদি একাধিক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন, এমনকি জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ব্যক্তিবর্গের কারো কারো বিরুদ্ধে তিনি দুর্নীতির অভিযোগ করেছিলেন। সেই ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে এমন ব্যক্তি বা দল কি তাদের এই জোটের মধ্যে আছে? এই প্রশ্নের জবাব কি তারা সরাসরি দিতে পারবেন? এবং আওয়ামী লীগ নাই, ভেরি গুড, আওয়ামী লীগ সংগঠন হিসেবে নিষিদ্ধভাবে স্থগিত হয়েছে। আওয়ামী লীগের ভোটাররা নাই, 30-32% যখন হিসাব করা হচ্ছে তখন আওয়ামী লীগের ভোটারদেরও 20%, 10%, 15% হিসাব করতে হবে না? এই লোকগুলি কোথায় ভোট দিবে? এটা কিন্তু একটা বিরাট সেটি আমি আসছি, কোথায় ভোট দিবে সেটি। হ্যাঁ, এবং আসেন লন্ডনে তারা গিয়ে আপোষ করার চেষ্টা করেছিলেন বা কোনো একটা মীমাংসা করার চেষ্টা করেছিলেন। আমরা তো এটাই চাই না। লন্ডনে বলেন কিংবা দিল্লিতে বলেন কিংবা পিন্ডিতে বলেন, এই আপোষ মীমাংসার কিছু নাই। আমরা চাই ওই যে বিদ্রোহী কবিতার মতো, তাই না, করি মৃত্যুর সাথে গলাগুলি ধরি, কি করি শত্রুর সাথে গলাগুলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। তো করি শত্রুর সাথে গলাগুলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। ইলেকশনে কিন্তু এরকম, আপনি শত্রুর সাথে গলাগুলি করবেন কিন্তু নির্বাচনে পাঞ্জা লড়বেন, এবং সেই পাঞ্জা কাকে নিয়ে? জনগণ পিছনে নিয়ে। যেই দলের জনসমর্থন নাই মনে করেন, সেই দলে এখন জামাতের ছায়াতলে গিয়ে আশা করছে তারা নির্বাচনে জিতবে। এদের তো দল টিকিয়ে রাখার দরকার নাই, এর সম্পূর্ণ অপচয়। তাদের উচিত সরাসরি জামাত ইসলামে যোগ দেওয়া, তাদের উচিত সরাসরি বিএনপিতে যোগ দেওয়া। কি কারণে ছোট ছোট দল বানিয়ে ওই যে কার কি উচিত সবকিছু আমরা ঠিক না, এটা আমি নাগরিক হিসেবে বলছি, এরা ওই যে পোলিং অফিসার পায়, এরা ওই যে বিভিন্ন কেন্দ্রে তাদের নিজেদের লোক দিতে পারে, এগুলা করে কিছু দল। আর কিছু দল কি করে? জোটের মধ্যে ঢুকে জোটের সুবিধাটা এনজয় করে, তাই না? ওনার নিজের দল নাই, নিজের জোট মানে নিজের দলের নেতা হিসেবে উনি কারো কাছে গিয়ে সে অ্যাকসেপ্টেন্স পাবেন না, জোটের নেতা হিসেবে তিনি বিভিন্ন জায়গায় গিয়ে হাজির হবেন। এগুলিকে তারা এনজয় করেন। আমি মনে করি যে নতুন বন্দোবস্তের যে রাজনীতি, সেই রাজনীতি যদি সত্যি বাংলাদেশে করতে হয় তাহলে মেধাভিত্তিক হতে হবে সবকিছু। মেধাবী লোকদেরকে নির্বাচনে দিতে হবে, মেধাবী ব্যক্তিরা দেশ শাসন করবেন, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে যিনি প্রকৃত অর্থে দেশ শাসনের অধিকার পাবেন তিনি দেশ শাসন করবেন, তিনি তার মেধা এবং যোগ্যতা প্রমাণ করবেন। মার্টিন লুথার কিং এর সেই বক্তৃতা আমরা শুনেছি না, মার্টিন লুথার কিং, রেভারেন্ড মার্টিন লুথার কিং এর যে বক্তৃতার রেফারেন্স, সেই রেফারেন্সে কি ছিল? সেই রেফারেন্সে এইটাই ছিল যে একটি মেরিটোক্রেসির শাসন উনি আশা করেছিলেন আমেরিকাতে। উনি বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম, এন্ড ওখানে উনি কি বলেছিলেন? দ্যাট মাই 4 children will not be judged
বিকজ অফ দেয়ার কালার, বাট দ্য ইন্টিগ্রিটি অফ দেয়ার ক্যারেক্টার, তাদের চরিত্রের যে দৃঢ়তা, তাদের যে মেধা এবং যোগ্যতা, সেইটা দিয়ে বিবেচিত হবে। তাহলে বাংলাদেশের নাগরিকরাও কেন তাদের মেধা এবং যোগ্যতা দিয়ে বিবেচিত হবে না? কে কোন জোটে যোগ দিয়েছে, জোটের বাটখারা নিয়ে সেই পাল্লায় বাটখারা বসিয়ে দিয়ে তারা জিতে যাবে? ভোটার হিসেবে আমি মনে করি, একজন ভোটার হিসেবে আমার এটার আপত্তি জানানোর অধিকার আছে। আমি একজন ভোটার হিসেবে আপত্তি জানাচ্ছি। জি, আমরা তুষার ভাইয়ের কথা শুনছিলাম, আমি মাহফুজ ভাইয়ের কাছে আসতে চাই। অনেক কথাই শুনছিলাম যে আমির নির্বাচনের বিষয়ে আপনি বলছেন যে জাতীয় ঐক্যের সরকার, আসলে জাতীয় ঐক্যের সরকার হলে আসলে বিরোধী দল আসলে কে থাকবে তখন? না, এখানে বিষয়টা হচ্ছে যে আপনার বিরোধী দলটা আপনি যখন আমি চাইলে যে এটা হয়ে যাবে, সবাই যে চলে আসবে, আমার বিষয়টা তো এরকম না। যে আমি একটা জিনিস আমি প্রত্যাশা করি যে আমি সবাইকে নিয়ে দেশ চালাবো বা সবাইকে নিয়ে আমি তো বাস্তব একটি আকাঙ্ক্ষার কথা কি নিয়ে আমি বলছি না, বাস্তব না। আমার প্রত্যাশা যে সবাই সহযোগিতা করবে দেশ পরিচালনার ক্ষেত্রে। ভুল ত্রুটি হলে সেটা সে ধরে দিবে, সে আমার সমালোচনা করবে, কিন্তু আমার কার্যকর ক্ষেত্রে সে অবশ্যই সহযোগিতা করবে। এটা আমার প্রত্যাশা তো হইতেই পারে, আমি তো প্রত্যাশা করতেই পারি। এখন সেটা সবাই করবে কিনা, সবাই আসবে কিনা, সেটা তো যার যার পলিটিক্যাল অবস্থান। বিগত সরকারের মতন অবস্থান হয়ে যায় না তাহলে, যে আওয়ামী লীগ জাতীয় পার্টি যে অবস্থাটি ছিল? স্ট্যান্ড তার ভিন্ন হতে পারে বা ভিন্ন হবে, সেটা আমরা মনে করি। এখন প্রত্যাশা বিষয়টা হচ্ছে যে আপনি দেখেন, এই যে ভাই বললেন যে দল বড় করা বা জোট বড় করা, এখন একটা গণতন্ত্র কি? গণতন্ত্র হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। গণতন্ত্র হচ্ছে যে রাজনীতি করতে চাইবে সে রাজনীতি করতে পারবে, যে নির্বাচনে দাঁড়াইতে চাইবে সে নির্বাচনে দাঁড়াবে। যদি কোনো নির্বাচন কমিশনের যে কন্ডিশনগুলো আছে সেটা যারা ফিল আপ করবে, সে নিবন্ধন পাবে, সে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে। সেখানে তো আপনার আমি বাইন্ডিং করে দিতে পারবো না কি কয়েকটা পার্টি নির্বাচন করবে, কে করবে না, কে রাজনীতি করবে, কে করবে না। এটা তো গণতন্ত্র না। এটা তো তাহলে আপনারা যে কন্ট্রোল ডেমোক্রেসি বা হচ্ছে যে যারা চীন কমিউনিস্ট পার্টি অন্যান্য দেশে যেটা সম্ভব, সেটা তো আর গণতান্ত্রিক দেশে সম্ভব না। আপনি নির্ধারণ করে দিতে পারবেন না অমুক পারবে না, আসতে পারবে না। সে দাঁড়াবে, জনগণ ভোট দেবে, দিলে সে থাকবে না, থাকবে না। এটা তো গণতন্ত্র। এটা আমরা নির্ধারণ করে দিতে পারবো না, দেওয়া উচিত না। এরপর হচ্ছে যে আপনার ভারতের যে বিষয়টা বলা হয়েছে, আচ্ছা আসলে রয়টার্সের সাথে সাক্ষাৎকারে আমাদের আমির জামাত যেটা বলছেন, তিনি বলছেন যে তিনি যখন অসুস্থ ছিলেন তখন বিভিন্ন দেশের কূটনীতিকরা তার সাথে দেখা সাক্ষাৎ করেছেন খোঁজখবর নেওয়ার জন্য। সেক্ষেত্রে সবগুলোই পাবলিসিটি করা হয়েছে, কিন্তু ভারতীয় কূটনীতিক তার সাথে সাক্ষাৎ করতে এসেছেন, তখন বলছেন যে বিষয়টা যেন ইয়ারা প্রচার না করা হয় এবং সেটা যেন রাখে। কিন্তু এখন তিনি বলছেন যে না, অবশ্যই আমরা সবগুলো পাবলিক হচ্ছে, তো এটা আপনি গ্রহণ রাখতে বলেন কেন? আমাদের যা হবে সেটা প্রকাশ্য হবে। আপনার তো এটাকে সাধুবাদ জানানো উচিত যে জামাত ইসলামী অন্তত জাতীয় পার্টি যেরকম বলছে যে ভারত কি বলে দিয়েছে সেটা আমরা বলতে পারবো না, কারণ ওনারা অনুমতি দেয় নাই, অনুমতি ছাড়া আমি কথা বলতে পারবো না। তো অন্তত এরকম তো মানে গৃহপালিত বা হচ্ছে যে পালিত হয় নাই। বলছে যে ওনাদেরকেই বলছেন যে আমরা এটা পাবলিক করব এবং এটা পাবলিক হওয়া উচিত, কারণ হচ্ছে যে আপনার সাথে আমার সম্পর্ক বা এটা জনগণ জানবে, দেশবাসী জানবে, সেটা কোনো না। আর জামাত ইসলামী তো এটা বলার না, কারণ আপনারা জানেন যে এর আগে আওয়ামী লীগের সময় আপনারা দেখেছেন যে বলা হচ্ছে জামাত ছাড়া সবাই ভারতে স্বাগতম, তো জামাত অ্যাকসেপ্ট, এবং সবসময় বলা হয়েছে যে জামাতকে তারা সেভাবে করে না। এখন বাস্তবতার আলোকে যখন জামাত ইসলামী এখন বাংলাদেশের রাইজিং ফোর্স, বাংলাদেশের জামাত ইসলামী ক্ষমতায় আসতেছে আগামী দিনে, সেটা হয়তো তারা উপলব্ধি করতেছে, তার সাথে সম্পর্ক করার জন্য তারা চেষ্টা করছে, এবং সেটা আবার তাদের কোনো কারণে সেটা তারা গোপন রাখার জন্য বলছে। কিন্তু জামাত ইসলামের আমরা ভারসাম্যমূলক কূটনীতি চাই। আমরা কারো দিকে মানে ঢুকে যাব, কারো দিকে আপনার হচ্ছে যে একদম নির্ভরশীল হয়ে যাব। গত 17 বছর যেটা হয়েছে, ভারত যা বলতো তাই আমাদের কূটনীতি। ভারতের বাইরে গিয়ে আমরা আমাদের দেশের স্বার্থে কথা বলতে পারি না, অনেকের সাথে আমরা জোট করতে মানে সম্পর্ক বজায় রাখতে পারি নাই, বা আমাদের যে ন্যায্য হিস্সা আমরা সেটা আদায় করতে পারি নাই, কারণ এখানে অবৈধ একটা সরকার ছিল এবং তারা ভারতের আনুকূল্য নিয়ে নির্বাচিত হয়েছে। অনির্বাচিত নিশিরাত এবং হচ্ছে যে সন্ধ্যাকালীন বিভিন্ন রকমভাবে তাদের আনুকূল্য এবং সাপোর্ট নিয়ে তারা সরকার পরিচালনা করেছে। সেখানে জনগণের সমর্থন ছিল না বিধায় তাদের উপর নির্ভরশীলতা ছিল। কিন্তু আপনি যখন একটা দেশ আধুনিক যুগে এসে একটা দেশ পরিচালনা করবেন, আপনাকে অবশ্যই কারোর জন্য দরজা বন্ধ রাখা যাবে না, সবার সাথে আপনার সম্পর্ক থাকতে হবে। কিন্তু সম্পর্কটা হতে হবে অবশ্যই আত্মসম্মানের ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে। সম্পর্ক অবশ্যই কোনো দাসত্ব নয়, সম্পর্ক হবে আপনার উইনিং সিচুয়েশনে। সেরকম সম্পর্ক তো আপনার একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে সবার সাথে থাকবে। এখন কোথা থেকে আপনার আগ্রাসন, কেউ যদি আগ্রাসী হয়, কেউ যদি আপনাকে প্রভু হিসেবে আসতে চায়, এই যে খালেদা জিয়া একটা কথা বলছেন যে আমরা সবার সাথে সম্পর্ক রাখবো কিন্তু কারোর প্রভুত্ব মেনে নেব না। তো এটা তো আমরা রাজনীতির ক্ষেত্রে অবশ্যই একটা দেশের স্বাধীন সার্বভৌম দেশের এটাই হওয়া উচিত। এবং জামাত ইসলামী সবসময় মানে আমরা অনেকভাবে যদি জামাত ইসলামীকে ব্র্যান্ডিং করা শুরু করার চেষ্টা করেন, কিন্তু জামাত ইসলামী আপনার আধুনিক যুগে এসে একটা সরকার পরিচালনা করার জন্য যেরকম যোগ্যতা দক্ষতা, ভারত পাকিস্তানের সীমান্ত সংঘর্ষ বন্ধ হয়ে যাবে, কাশ্মীর নিয়ে তাদের মধ্যে যে ঝামেলা আছে সেটা শেষ হয়ে যাবে, তারা যে একাধিক যুদ্ধ করেছে সেই যুদ্ধের বিষয়গুলি মীমাংসিত হয়ে যাবে। কিন্তু আপনি এটা জানবেন যে তাদের মধ্যে আমদানি রপ্তানি অব্যাহত আছে এবং তারা একে অন্যের কাছ থেকে সমস্ত ব্যবসা বাণিজ্য সবকিছু করছে এবং সেখানে কোনো বিধিনিষেধ নাই, কেউ বাধাও দিচ্ছে না। কেন, কিভাবে হয়? মানে আমি যুদ্ধ করছি কিন্তু আমি আর সবকিছুই ঠিকঠাক করছি, এটি কি? কিছু জিনিস হচ্ছে কিরকম আমি আপনাকে বলি। যেমন ধরেন পাশাপাশি বাড়িতে ছেলে মেয়ের বিয়ে হয়েছে,
কিন্তু তালগাছ নিয়ে একটা লড়াই ছিল কাশিমানার মতো, এটা কিন্তু শেষ হয় না। জামাই ওই বাড়িতে গেলে বলে যে তালগাছটা কিন্তু তোমার বাবার না আমার। আর ওই এটি আমাদের দেখি আমরা এই হ্যাঁ, জিনিসগুলো দেখি, তো কিন্তু সেটা আমাদের- কি উভয় দেশের ক্ষেত্রেও কি এই আপনি ধরনের লক্ষ্য করলে দেখবেন যে আমাদের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক ভারতের যতটুকু, তার চেয়ে অনেক বেশি সাংস্কৃতিক সম্পর্ক পাকিস্তানের সঙ্গে, জি। পাকিস্তানের সঙ্গে। তাদের খাবার প্রায় একই ধরনের অধিকাংশ লোকের, তাদের চালচলন একই রকম, পোশাক একই রকম, এবং মাইগ্রেটেড হয়েছে ভাষার দুই দেশের মধ্যে লোক অনেক দুই সম্পর্ক জায়গায়। আছে। হিন্দি গান বলতে আমরা যেটা শুনি ওগুলো আসলে অর্ধেকের বেশি উর্দু ভাষা দিয়ে, ফার্সি ভাষা দিয়ে সাজানো। আপনি যে ধুম ছবির মধ্যে মালাম মালাম গান হয়, এটা তো ফার্সি। নামি দানম বলে, এটা তো ফার্সি। এবং তার মধ্যে আপনি দেখবেন যে প্রচুর উর্দু গান আছে। নাগমা শব্দ, নাগমা তো উর্দু, নাগমা তো হিন্দি না। হ্যাঁ, এক প্যার কা নাগমা হয়, নাগমা তো উর্দু শব্দ। তো অতএব ভারত আর পাকিস্তানের সাংস্কৃতিক সম্পর্ক এবং তাদের ভৌগোলিক সম্পর্ক অনেক বেশি আমাদের চাইতে। এবং তারা যুদ্ধ করে, ব্যাপারটা হতে পারে তারা যুদ্ধ করে, কিন্তু তাদের মধ্যে আসা যাওয়া অনেক বেশি। তাদের সমস্ত সিঙ্গার যাদেরকে আপনারা চিনেন, যে রাহাত ফতে আলী খান, আতিফ আসলাম, এরা হিন্দি ছবিতে গান গেয়ে পপুলার হয়েছে, পাকিস্তানি ছবিতে গান গেয়ে না। হ্যাঁ, তো এটা আসলে আমাদেরকে বুঝতে হবে যে এখানে এসে হাত মেলানোর ফলে একটা বিরাট কিছু ঘটে যাচ্ছে পৃথিবীতে, সেটা হওয়ার সম্ভাবনা নেই। দুইটা দেশেরই পরমাণু শক্তি রয়েছে, দুইটা দেশের মধ্যে সমান সমান লড়াই আছে, এবং এরা একটুখানি শোল্ডার ব্রাশিং করে, দেখা হলে পরে একজন আরেকজনকে। রাগবিতে একটা কথা আছে, ইউ সেল দ্য বল, তো দে সেল দ্য বল অ্যান্ড দেন দে ডজ ইচ আদার, বুঝছেন, একটু ধোকা দেয়, তারপরে একজন আরেকজনের গোলে শুট করে, তারপরে আবার আপনি দেখবেন যে বিভিন্ন সময় সীমান্তে তারা একসঙ্গে আনন্দ উৎসব করে। অতএব আমরা এটার মধ্যে না জড়ানোই ভালো। আমাদের চিন্তা করা উচিত ভারতের সাথে আমাদের সম্পর্ক কী হবে, পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক কী হবে, কার সাথে ব্যবসা হবে, কার সাথে হবে না, কার কাছ থেকে পেঁয়াজ কিনবো আর কার কাছ থেকে কিসমিস, এটা আমাদের চিন্তা করতে হবে। কার কাছ থেকে তুলা কিনবো, কার কাছ থেকে গম, আর কার কাছ থেকে শাড়ি কিনবো, আর কার কাছ থেকে সুতা, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদের স্বার্থ আমাদেরকে দেখতে হবে। যে কারণে আমি বলি, এটা চমৎকার একটা স্লোগান আমরা পেয়েছি এবার, সবার আগে বাংলাদেশ। আমি বিএনপির পক্ষে না, কিন্তু বাংলাদেশ ফার্স্ট, এটা কিন্তু হওয়া উচিত সকল দলের কাছে। Why are we bothering about a relationship between two nations who have disputes and feuds between each other? যাদের মধ্যে দীর্ঘ সময়ের বিবাদ বিসম্বাদ, তাদের মধ্যে হাত মিলানোতে আমাদের কি আসে যায়, আর তারা একজন একজনকে ল্যাঙ্গলিবা আমাদের কি আসে যায়, আমাদের সাথে এই দুজনের কি সম্পর্ক, এটা বিবেচনা করা উচিত। এবং সেই বিবেচনা আমি কারোর মধ্যে দেখি না। এটা একটা মজার ব্যাপার, সেই বিবেচনা খুবই কম আমাদের। তখন আমাদের মুরগির গলা নিয়ে খুব উৎপাত শুরু হয়। সেইটি কি আসলে কি সামনে আসার কোনো আনবেন এবং এই যে কুলাউড়ার ইউরেনিয়াম দিয়ে কিছু একটা বানাবেন, এটাকে আপনাদের দল সমর্থন করে আমি জানি না, কিন্তু এগুলো যারা বলে তাদেরকে তো জোটে নেওয়া হয়েছে এবং তারা আছে। এখন মনে করেন এই সরকার তৈরি হলো, ঐক্যের সরকারের অংশ মনে করেন আছে, তাদের একজন মন্ত্রী হয়েছে। মন্ত্রী সাহেব যদি গিয়ে বলে কুলাউড়ার ইউরেনিয়াম দিয়ে দিবে, অথবা এই 7 সিস্টার নিয়ে কিছু একটা করবে, তখন কি এটা দায়িত্ব জামাত ইসলাম নিবে? এটা কিন্তু আমার, এই জন্য আমি ভোটার হিসেবে খুব কনফিউজড। আমি একটা দলকে ভোট দিতে চাই, এবং আমি মনে করি ভোটারদের এই সুযোগ না দেওয়াটা ভোটারদের সঙ্গে একটা অন্যায় করা। ভোটারদেরকে অপশন দেওয়া উচিত, সবাই দাঁড়াবে সমানে সমানে, এবং তারপরে দেখবে কাকে ভোটাররা নেয় এবং কাকে নেয় না। এবং সেইটা না নেওয়ার ফলে জানেন ভোটাররা অপশন পায় না। আমাদের গণভোটটা এরকম হয়েছে, 4টা প্রশ্নে একটা ভোট, ওরকম 4টা দল একটা ভোট, এটা তো হওয়া উচিত না। জি, তুষার ভাই আপনার কাছে আমি আবারও আসবো, আমি এই পর্যায়ে মাহফুজ ভাইয়ের কাছে আসতে চাই, কিন্তু তার আগে আমি জামায়াত নেতার একটি বক্তব্য উল্লেখ করতে চাই। চাঁপাইনবাবগঞ্জ 3 সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য লতিফুর রহমান বলেছেন, আগামী দিনের বাংলাদেশে একটা পরিবর্তন হতে চলেছে। আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন, আপনাদের সব দায়িত্ব আমরা নেব। জেলখানা, নবাবগঞ্জ থানা, যে কোনো দায়িত্ব আমরা নেব ইনশাআল্লাহ। তিনি বলেন, আপনারা আওয়ামী লীগ থেকে জামায়াতে জয়েন করেন, আপনারা বিএনপি থেকে জামায়াতে জয়েন করেন, আপনাদের দায়িত্ব আমরা নেব। জামায়াতকে আইগল্লা মানে আগের জামায়াত মনে করিয়েন না, এখনকার জামায়াত অনেক শক্তিশালী। মাহফুজ ভাই, আপনি তার এই বক্তব্যকে কিভাবে দেখছেন? আসলে সব আওয়ামী লীগের লোকজন জামায়াতে চলে যাবে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে লতিফুর রহমান আপনি যার কথা বললেন, রেফারেন্স আমি শুধু সেটা দেখি নাই, আপনি বলছেন এখন আমার ইয়েতে আসছে, তো এটা আমি অবশ্যই খোঁজ নেব। অবশ্যই ওনার এই বক্তব্যের সাথে আমি একমত না, এবং এটা আমরা সমর্থন করি না। কিন্তু কথা হচ্ছে যে এটা যে এখন উনি বলছে এরকম না, এর আগে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার এলাকায় তখন আমরা নিয়ে এটা আলোচনা করেছি, তিনি বলেছেন যে আপনারা আসেন, আমরা দায়িত্ব নিব, আমরা সব মামলা থেকে আপনাদেরকে খালাস দিব, বা যা যা বলার বলেছেন। পরেও যদি স্টেটমেন্ট দিয়েছেন যে না, এটা বলেন নাই। কিন্তু এটা মানে যারা বলেন অবশ্যই তাদেরকে ব্যাপারে সতর্ক হওয়া উচিত এবং দলীয় অবস্থান খেয়াল করা উচিত এবং এইভাবে বলা উচিত।